আজকে আমি তোমাদেরকে এমন একটা সাইকোলজিক্যাল হরর মুভির গল্প বলতে চলেছি যা একজন কুখ্যাত খুনির জীবনের কিছু সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অন্ধকার রহস্য আর অশুভ শক্তির এই গল্পে তোমরা এমন কিছু টুইস্ট দেখবে যা কল্পনাও করতে পারবে না। তো চলো আর দেরি না করে সরাসরি মূল কাহিনীতে ঝাঁপিয়ে পড়া যাক। গল্পের শুরুতেই আমরা একটা একদম জনশূন্য এবং নির্জন জায়গা দেখতে পাই। সেখানে সাদা গাউন পরা এক রহস্যময়ী মহিলাকে দেখা যায়। তার হাতে একটা কুড়াল, আর সে খুব মন দিয়ে সেটা ধার দিচ্ছে। মেয়েটার চোখে মুখে কোনো ইমোশন নেই, একদম পাথরের মতো শক্ত। কিছুক্ষণ পর সে সেখান থেকে চুপচাপ চলে যায়, কিন্তু পরিবেশটা এমন যে তোমার মনে হবে নির্ঘাত খারাপ কিছু ঘটতে চলেছে। পরের দৃশ্যেই সকাল 5টার সময় আমরা গিনা নামের একটা মহিলাকে দেখতে পাই। সে তার মর্নিং রানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। যাওয়ার আগে সে একবার আর চোখে তার স্বামীকে দেখে নেয় যে সে ঘুমাচ্ছে কিনা। ঠিক তখনই টেবিলের উপর একগুচ্ছ ফুল তার নজরে আসে। সাধারণ কোনো মেয়ে হলে খুশি হতো, কিন্তু গিনা সেই ফুলগুলো তুলে নিয়ে রাগে বাইরে আছাড় মারে। এটা দেখে আমরা বুঝতে পারি তার স্বামী নিশ্চয়ই এমন বড় কোনো ভুল করেছে, আর এই ফুলগুলো ছিল তার ক্ষমা চাওয়ার একটা মাধ্যম। কিন্তু গিনা তাকে মাফ করার মুডেই নেই। এরপর গিনা যখন দৌড়ানো শুরু করে, ঠিক তখনই ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। সেই সাদা গাউন পরা মহিলা হঠাৎ গিনার সামনে এসে দাঁড়ায়। গিনা কিছু বুঝে ওঠার আগেই সেই ধারালো কুড়াল দিয়ে তাকে নৃশংসভাবে খুন করা হয়। চারিদিকে শুধু রক্ত আর নিস্তব্ধতা। এরপর আমাদের পরিচয় হয় তারার সাথে। তারা একজন টিনেজার এবং সে হকি খেলতে খুবই ভালোবাসে। বাসে করে ফেরার সময় আমরা জানতে পারি হকি খেলার সময় কারেন নামের একটা মেয়ে তারার উপর অ্যাটাক করেছিল, যার ফলে তারা ইনজিউর্ড হয়ে পড়ে। তবে তারা মেয়েটা খুবই স্ট্রং। সে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে, যা তার মতো ছোট শহরের মেয়ের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু তারার মনে শান্তি নেই। বাসের মধ্যেই সে এক ভয়াবহ স্বপ্ন দেখে। সে দেখে তার ছোট ভাই জ্যাক দোলনায় কাঁদছে, আর ঠিক পরের মুহূর্তেই দেখা যায় তারার নিজের হাতে একটা কুড়াল, আর সে সেটা দিয়ে জ্যাককে আঘাত করছে। দৃশ্যটা এতটাই ভয়ানক ছিল যে তারা চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে। ভাগ্যি সেটা স্বপ্ন ছিল। বাস থেকে নেমে বাড়ি ফিরে তারা দেখে জ্যাক ঠিক স্বপ্নের মতোই কাঁদছে। ভয়ে তার বুকটা ধক করে ওঠে। সে দ্রুত জ্যাককে কোলে তুলে নেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে যে সে কখনো তার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না। সে তাকে সবসময় প্রোটেক্ট করবে। বাড়িতে জ্যাক ছাড়াও তার আরেকটা ছোট ভাই আছে, 9 বছরের ক্যালেব। এদিকে গিনার নিখোঁজ হওয়ার ইনভেস্টিগেশন শুরু হয়েছে। পুলিশ জানতে পারে যে গিনা আর তার স্বামীর মধ্যে ঝগড়া চলছিল। জিজ্ঞাসাবাদের সময় তার স্বামী স্বীকার করে যে সে তাদের বেবি সিটার তারাকে আপত্তিকর মেসেজ পাঠাতো, যদিও তারা কোনোদিন রিপ্লাই দেয়নি। কিন্তু এই সূত্র ধরেই পুলিশ তারার সাথে কথা বলতে চায়। বাড়িতে তারার মা তাকে গিনাদের বাড়িতে আর বেবি সিটিং করতে যেতে নিষেধ করেন। ঠিক তখনই তারার বাবা বেন হাসতে হাসতে একটা অদ্ভুত কথা বলেন। তিনি বলেন তাদের কখনো দামি স্ট্রোলার বা দোলনার দরকার পড়েনি, কারণ তারা তো তারাকে 6 বছর আগে একটা ক্লোজেটের ভেতর আটকে রেখেছিল। কি অবাক হচ্ছ? হ্যাঁ, ঠিকই শুনেছ। তারা রেগে গিয়ে তার বাবা মাকে আন্ট ডায়ানের কথা মনে করিয়ে দেয়। বোঝা যায় ডায়ানকে এই পরিবারের কেউই পছন্দ করে না। যখন তার মা ডায়ানের সাথে দেখা করার কথা বলে, ক্যালেব আর তার বাবা সরাসরি না করে দেয়। তারা রাগে সেখান থেকে চলে যায়। আসলে তারার আসল প্যাশন ছিল ফ্যাশন ডিজাইন। বেবি সিটিং সে শুধু করত হাত খরচের জন্য। সেদিন রাতে তারা যখন তার বয়ফ্রেন্ডের সাথে বাইরে ছিল, সে হঠাৎ তাদের জানালার পাশে একটা ছায়ামূর্তি দেখতে পায়। ভয়ে তার রক্ত হিম হয়ে যায়। সে দৌড়ে ঘরে গিয়ে দেখে কেউ নেই। সে তার বাবা মাকে চিৎকার করে বলে যে কেউ তার ঘরে ঢুকেছিল। তার জিনিসপত্র সরানো হয়েছে, কিন্তু তার মা এমিলি জেদ ধরে বলেন যে বাড়ির কেউই তার ঘরে ঢুকেনি। এমিলি তখন তারাকে এক অদ্ভুত কথা শোনান। তিনি বলেন আন ডায়ানেরও ঠিক এরকম হতো। বাইরে থেকে তাকে হাসি খুশি মনে হলেও ভেতরে ভেতরে এক অন্ধকার তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এমিলি এটাকে ফ্যামিলি কার্স বা বংশগত অভিশাপ বলেন। তিনি তারাকে থেরাপি নিতে বলেন, কিন্তু তারা তা মানতে নারাজ। তারা ইন্টারনেটে এই বংশগত রোগ নিয়ে রিসার্চ শুরু করে। সেখানে সে জানতে পারে এই রোগে আক্রান্ত মানুষের চোখ একদম কুচকুচে কালো হয়ে যায়। ঠিক তখনই ঘরের কোণে সে লিজিকে দেখতে পায়। সেই সাদা গাউন পরা মহিলা। লিজির চোখ দুটো কয়লার মতো কালো। লিজি তারার হাতে কুড়ালটা দিয়ে বলে, যদি আমি সত্যি না হই তবে এই কুড়াল দিয়ে তোমার ভাইকে মেরে তা প্রমাণ করো। ভয়ে কাঁপতে কাঁপতে তারা কুড়ালটা ফেলে দেয়, আর সেটা তার নিজের পায়ে লেগে কেটে যায়। পরদিন সকালে তার মা যখন তাকে রক্তাক্ত অবস্থায় আবিষ্কার করেন, তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। সে বাধ্য হয়ে থেরাপিস্টের কাছে যায়, আর সেখানেই বেরিয়ে আসে এক হাড় হিম করা সত্য। ডায়ান মাত্র 16 বছর বয়সে নিজের সন্তানকে পানিতে ডুবিয়ে মেরেছিল। থেরাপিস্ট সতর্ক করেন যে তারার মধ্যেও সেই একই লক্ষণ দেখা যাচ্ছে, অনিয়ন্ত্রিত রাগ, হ্যালোসিনেশন
এবং মাল্টিপল পার্সোনালিটি। তারা এটা বিশ্বাস করতে চায় না। সে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়, কিন্তু লিজির কণ্ঠস্বর তার কানে বাজতে থাকে। তোমার ফুফু ডায়ান কিন্তু ভয় পায়নি। এর ঠিক পরেই দুজন পুলিশ অফিসার তারার কাছে আসে। তারা জানতে পারে মিকি নামের এক ছেলে যে তারার কাছ থেকে কাপড় কিনেছিল, সে তাকে নোংরা মেসেজ আর ছবি পাঠাতো, আর সেই কারণেই তার মা তাকে গিনাদের বাড়িতে বেবিসিটিং করতে বারণ করেছিলেন। কিন্তু ওইদিকে মিকি কি করেছিল জানো? সে তারার কাছ থেকে কেনা সেই ড্রেসটা নিয়ে নিজের বিকৃত লালসা মেটাচ্ছিল। ঠিক তখনই গল্পের মোড় ঘোরে কারেনের দিকে। হকি ম্যাচে যে কারেন তারাকে অ্যাটাক করেছিল, সে একা একা বনের পথ দিয়ে শর্টকাটে বাড়ি ফিরছিল। হঠাৎ ঝোপঝাড়ের আড়ালে শব্দ। কারেন ভাবল হয়তো মনের ভুল, কিন্তু পরক্ষণেই সেই সাদা গাউন পরা মহিলা উদয় হলো, আর চোখের পলকে কারেনের একটা আঙ্গুল কেটে নিয়ে তাকে নৃশংসভাবে মার্ডার করে ফেলল। এদিকে তারা তখন বাড়িতে নিজের কস্টিউম ডিজাইন নিয়ে ব্যস্ত। এমন সময় সুজি সেখানে আসে। সুজির কাছে তারা নিজের সব মনের গোপন ভয় উগলে দেয়। সে কাঁদো কাঁদো গলায় বলে, সুজি, আমার মনে হচ্ছে আমি আমার পরিবারের ক্ষতি করে ফেলবো। এই অভিশপ্ত স্বপ্নগুলো আমাকে পাগল করে দিচ্ছে। সুজি যদিও এটাকে জোক হিসেবে উড়িয়ে দেয়, কিন্তু পাশের ঘর থেকে তারার মা এমিলি বেবি মনিটরে সবটা শুনে ফেলেন। তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। পরদিন সকালে ছোট জ্যাকের খুব জ্বর আসে। এমিলি তখন তারাকে জোরাজুরি করেন আন্ট ডায়ানের সাথে দেখা করতে যেতে। তারা যেতে না চাইলেও শেষমেশ সুজিকে সাথে নিয়ে রওনা দেয়। কিন্তু যাওয়ার ঠিক আগেই পুলিশ আবার হাজির। এবার কারেনের মার্ডার কেস। পুলিশের সন্দেহ হয় সরাসরি তারার উপর, কারণ তাদের পুরনো শত্রুতা সবার জানা ছিল। কিন্তু কোনো প্রুফ না থাকায় তারা তখন বেরোনোর সুযোগ পায়। বন্ধুরা, তোমরা কি ভাবতে পারো ডায়ান কোথায় থাকে? কোনো বাড়ি নয়, বরং একটা সাইকিয়াট্রিক হসপিটালে থাকে। তারাকে দেখা মাত্র ডায়ানের চোখের ভাষা বদলে যায়। সে তারার চোখের দিকে তাকিয়ে বলে, তোর মধ্যেও আমি সেই একই ছায়া দেখতে পাচ্ছি। সে এক ভয়ঙ্কর সত্যি ফাঁস করে। ডায়ান নাকি তার বাচ্চাকে বালিশ চাপা দিয়ে মারেনি, মেরেছিল কুড়াল দিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো খুনের সময়টা তার মনেই নেই। সে তখন ব্ল্যাক আউট অবস্থায় ছিল। ডায়ান দাবি করে লিজি নামের সেই অশুভ আত্মা তাদের পরিবারের মেয়েদের উপর ভর করে। এমনকি তারার মা এমিলিও নাকি তাকে দেখেছে। ঠিক তখনই ডায়ান একটা অদ্ভুত নার্সারি রাইম গাইতে গাইতে তারার উপর ঝাঁপিয়ে পড়ে। নার্সরা এসে তাকে টেনে সরিয়ে নিয়ে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে তারা বাইরে বেরিয়ে আসে। এই রক্ত হিম করা অভিজ্ঞতা সে সুজিকে জানায়। বাড়ি ফিরে তারা তার মায়ের উপর ফেটে পড়ে। কেন আমাকে মিথ্যে বললে যে ডায়ান কুড়াল দিয়ে খুন করেনি? এমিলি কিছুতেই মুখ খুলতে চান না। অন্যদিকে ওই রাতেই তারার বাবার গাড়ির সামনে হঠাৎ হ্যালোইন কস্টিউম পরা এক রহস্যময়ী মহিলা এসে দাঁড়ায়। বাড়িতে তারা তার মাকেও জিজ্ঞাসা করে, তিনিও কি লিজির হ্যালোসিনেশন দেখেন? এমিলি সবকিছু অস্বীকার করে বলেন, ডায়ান মাতাল অবস্থায় নিজের বাচ্চাকে মেরেছিল বলেই সবাই বিশ্বাস করে। কিন্তু তারার মন মানছিল না। সে লিজির পুরনো বাড়ি, যা এখন একটা মিউজিয়াম, সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সুজি ভয় পেয়ে বারণ করলেও তারা তার বয়ফ্রেন্ড কার্লকে নিয়ে সেখানে এক রাত কাটানোর প্ল্যান করে। চিন্তা করো একবার, যে বাড়িতে এতগুলো খুন হয়েছে সেখানে রাত কাটানো কতটা রিস্কি হতে পারে। ঠিক সেই সময় মিকির বাড়িতেও বিপদ ঘনিয়ে আসে। কেউ একজন তার দরজায় ক্রমাগত করাঘাত করতে থাকে। মিকি দরজা খুলতেই তাকে কুড়ালের এক কোপে শেষ করে দেওয়া হয়। এদিকে মিউজিয়ামে গিয়ে তারা অদ্ভুত সব আওয়াজ শুনতে শুরু করে। রাতে একটা স্পিরিট কলিং বা সেয়ান্সের সময় তারার উপর যেন কেউ ভর করে। সে হ্যালোসিনেশনে তার সৎ মাকে দেখে তাকে মারার জন্য কুড়াল তুলে নেয়, কিন্তু উত্তেজনার চোটে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে আরেকটা মর্মান্তিক ঘটনা ঘটে। সুজি তারার বাড়িতে জামা কাপড় নিতে গিয়েছিল। এমিলি তাকে বেসমেন্টে পাঠিয়ে দেন। সেখানে পুরনো কাপড়ের স্তূপের মাঝে সুজি হঠাৎ রক্তের দাগ দেখতে পায়। সে কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে কেউ তাকে কুড়াল দিয়ে আঘাত করে। সুজির নিথর শরীরটা একটা ট্রাঙ্কের ভেতর ঢুকিয়ে রাখা হয়। বেচারি সুজি, তারার প্রতি তার ভালোবাসাটা ওখানেই শেষ হয়ে গেল। গল্পের ক্লাইম্যাক্স কিন্তু এখানেই শুরু। তারা বাড়ি ফিরে দেখে সুজির গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু সুজি নেই। বেসমেন্ট থেকে সুজির ফোনের রিংটোন ভেসে আসছে। তারা পাগলের মতো দৌড়ে ভেতরে যায় এবং দেখে ছোট জ্যাক তার দোলনায় নেই। তার বুকটা যেন ফেটে যাচ্ছিল। খুঁজতে খুঁজতে সে চিলেকোঠায় ক্যালেবকে খুঁজে পায়। ক্যালেব ভয়ে কাঁপতে কাঁপতে জ্যাককে জড়িয়ে ধরে আছে। ক্যালেব ফিসফিস করে বলে সুজিকে কেউ মেরে ট্রাঙ্কে ভরে রেখেছে। সে 911-এ কল করে পুলিশকে জানায়। ঠিক তখনই এক রহস্যময় মহিলা ছায়া থেকে বেরিয়ে কার্লের ওপর অ্যাটাক করে তাকে ইনজিউর্ড করে দেয়। তারা আর দেরি না করে পাশে থাকা সেই কুড়ালটা হাতে তুলে নেয়। একদিকে বেন বারবার এমিলির ফোনে কল করে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর নেই। অন্যদিকে বাড়িটা খুঁজতে খুঁজতে তারা হঠাৎ যা দেখলো তা দেখে ওর কলিজা শুকিয়ে গেল। মেঝের ওপর পড়ে আছে আন ডায়ানের নিথর দেহ,
আর ঠিক তার পাশেই সাদা গাউন পরে দাঁড়িয়ে আছে তার নিজের মা এমিলি। এমিলির চোখ মুখে এক পৈশাচিক হাসি। সে একদম উন্মাদ হয়ে গেছে। সে তারাকে বলতে থাকে যে এতদিন সে স্রেফ ওষুধের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিল, কিন্তু আজ সে তার আসল রূপে খুঁজে পেয়েছে। ঠিক তখনই সে পশুর মতো গর্জন করে তারার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ভাগ্য ভালো যে সে পা পিছলে পড়ে যায়। তারা কাঁদতে কাঁদতে তার মাকে জড়িয়ে ধরতে চায়। সে অনুরোধ করে, মা তুমি নিজের কথা ভাবো, জ্যাক, ক্যালেব আর আমার কথা ভাবো। এমিলি মুহূর্তের মধ্যেই নরম হয়ে যায়। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে বলে তার শুধু একটু সাহায্যের দরকার, কিন্তু বিশ্বাস করো ওই আবেগটা ছিল স্রেফ একটা মরীচিকা। পরক্ষণেই এমিলির মুখটা বিষাক্ত হয়ে ওঠে। সে চিৎকার করে বলে যে তার কোনো সাহায্যের দরকার নেই। সে প্রথমে ক্যালেব আর জ্যাককে মেরে ফেলবে, কারণ জ্যাক সারাক্ষণ শুধু কান্নাকাটি করে, তাই তাকে সে চিরতরে শান্ত করে দিতে চায়। কি ভয়ানক, তাই না? নিজের সন্তানের ব্যাপারে কোনো মা কি এমন কথা বলতে পারে? ঠিক তখনই এমিলি তার জীবনের সবচেয়ে অন্ধকার রহস্যটা ফাঁস করে দেয়। আন্ট ডায়ান আসলে তার বাচ্চাকে মারেইনি। সেদিন মাতাল হয়ে ডায়ান যখন জ্ঞান হারিয়েছিল, তখন এমিলি সেই বাচ্চাটাকে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল, কারণ সেই বাচ্চাটা ছিল তার বাবার অবৈধ সন্তান। সে মনে করে সবাই তাকে ধোঁকা দিচ্ছে, এমনকি তার মেয়ে তারাও নাকি তার জায়গা দখল করতে চাইছে। সে শপথ করে যে পরিবারের সবাইকে সে শেষ করে দেবে। তারা পুরোপুরি ভেঙে পড়ে। সে হাতের কুড়ালটা ফেলে দিয়ে তার মাকে বলে, যদি মারতেই হয় তবে আমাকেই আগে মারো। ঠিক সেই মুহূর্তেই এমিলির চোখের মনে একদম স্থির হয়ে যায়। লিজির আত্মা তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। এমিলি কুড়ালটা উঁচিয়ে তাকে মারতেই যাবে, ঠিক তখনই পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পুলিশের গুলিতে এমিলি রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে মরেনি, কিন্তু জমে মানুষে টানাটানি শুরু হয় তার। আর এভাবেই ওই রাতের ভয়াবহতা কিছুটা শান্ত হয়। এরপর আমরা দেখি তারার বাবা তাকে কথা দেয় যে সে তারাকে এই অভিশাপ থেকে বাঁচাবে। তারা তার দুই ভাইয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। সে নিজেও নিয়মিত ওষুধ খাওয়া শুরু করে, যাতে সে কখনো তার মা বা আন্ট ডায়ানের মতো না হয়ে যায়। সে সুজির কবরে ফুল দিয়ে তার প্রিয় বন্ধুর জন্য শোক পালন করে। সবকিছুই এখন ঠিকঠাক চলছিল, কিন্তু বিধিবাম। এক সকালে ক্যালেব তার বাবার কাছ থেকে গাড়ির চাবি নিয়ে খেলতে যায়। সে মনের আনন্দেই গাড়ির ভেতর লাফালাফি করছিল, কিন্তু হঠাৎ সে একদম জমে গেল। সে যেন নিজের চোখে বিশ্বাসও করতে পারছিল না। গাড়ির পেছনে ছিটে চুপচাপ বসে আছে লিজির সেই আত্মা। এটাই ছিল দ্য ইনহ্যাবিটেন্টের হাড় হিম করা গল্প। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এরকমই আরো রোমাঞ্চকর মুভির এক্সপ্লেনেশন শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।